বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আফরোজ, সহকারী শিক্ষক, মাহবুবুল্লাহ উচ্চ বিদ্যালয়, ফারাদনগর, ফেনী। মাহবুবুল্লাহ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি সামনে রাখো এবং খেয়াল করো। আজকে আমাদের পঞ্চম অধ্যায়টি হচ্ছে 74 পৃষ্ঠায়। আমরা 74 পৃষ্ঠায় যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশে 700টি নদ নদী রয়েছে। নদ নদীর কিছু নদ নদী শুকিয়ে গেছে, নৌ চলাচলের অযোগ্য হয়ে গেছে। বাংলাদেশের এই নদীগুলো মানুষের জীবিকার একটা প্রধান উৎস। কেমন? বাংলাদেশের এই নদীগুলোর আয়তনের দৈর্ঘ্য প্রায় 22,155 কিলোমিটার। 22,155 কিলোমিটার। কেমন? বাংলাদেশের এই নদীগুলোর আয়তনের দৈর্ঘ্য। এখন আমরা বাংলাদেশের নদ নদী নিয়ে এর আগে একটা ক্লাস করেছিলাম। সেই ক্লাসে আমরা তোমাদেরকে পদ্মা বা গঙ্গা নদী নিয়ে পড়িয়েছিলাম। কেমন? আজকে আমরা আরেকটা নতুন নদীর দৈর্ঘ্য, প্রস্থ, নদীটি কিভাবে প্রবাহিত হয়েছে সেই সম্পর্কে জানবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্মপুত্র এবং যমুনা। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে ব্রহ্মপুত্র এবং যমুনা। আজকে আমরা জানবো ব্রহ্মপুত্র এবং যমুনা নদী সম্পর্কে। কেমন? এখন আমরা জানি এই যে ব্রহ্মপুত্র নদটা কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবরে। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরে। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। কেমন? আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। তাহলে এটি আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এসে প্রবেশ করেছে। এটি আসাম দিয়ে প্রবাহিত হয়ে আসাম দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে এই দেশে প্রবেশ করেছে। কুড়িগ্রামের দিয়ে বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদটা প্রবেশ করেছে। কেমন? ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময় ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রভাবিত হতো, কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়, পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। তাহলে কত সালের ভূমিকম্পে? 1787 সালে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের তলদেশ উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে যাওয়াতে কি হয়? এটি তার চলার পথটা পরিবর্তন করে। কেমন? ব্রহ্মপুত্র তার চলার পথটা পরিবর্তন করে, কারণ তার পানি ধারণ ক্ষমতা, সে যে পানিটা ধারণ করতে পারতো সেটা ধারণের ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারা, একটা শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত। তাহলে ভূমিকম্পের ফলে যে নতুন ধারাটি, ব্রহ্মপুত্রের নতুন ধারাটি হচ্ছে, নতুন যে ধারা, সেই ধারাটি হচ্ছে যমুনা। তাহলে দেখো, ব্রহ্মপুত্র নদটা তার গতিপথ কেন পরিবর্তন করেছে? ব্রহ্মপুত্র নদটা তার গতিপথ পরিবর্তন করেছে যে একটা ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের নদের তলদেশটা উপরের দিকে উঠে যায়। উপরে মাটিটা উপরের দিকে উঠে যাওয়ার ফলে ব্রহ্মপুত্র নদের পক্ষে এত পানি ধরে রাখার ক্ষমতা সে হারিয়ে ফেলে। ফলে সে আরেকটা নতুন স্রোতধারা খুঁজে নেয় এবং নতুন একটা শাখা নদীর সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র থেকে যে নতুন শাখা নদীর সৃষ্টি হয়, সেই নতুন ধারা বা সেই শাখা নদীটি হচ্ছে যমুনা।
কেমন? এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। তাহলে গোয়ালন্দ পর্যন্ত এটি যমুনা নামে পরিচিত। গোয়ালন্দ পর্যন্ত এটি যমুনা নামে পরিচিত। কেমন? তাহলে আমরা কি জানতে পারলাম? তিব্বতের মানস সরোবরে আমাদের ব্রহ্মপুত্র নদটি ওখান থেকে উৎপত্তি হয়ে সেটা আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে এদেশে প্রবেশ করেছে। কেমন? তারপরে 1787 সালে ভূমিকম্পের ফলে এই যে ব্রহ্মপুত্র নদের তলদেশের মাটি উপরের দিকে উঠে যাওয়াতে সে তার পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং এই যে অতিরিক্ত পানির প্রবাহের ফলে একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে, সেই ধারাটি যমুনা নামে পরিচিত। এই যমুনা নদীটি গোয়ালন্দ পর্যন্ত যমুনা নামে পরিচিত। যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। যমুনার শাখা নদী কি? যমুনার শাখা নদী ধলেশ্বরী। কেমন? এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে, আমরা তাহলে জানতে পারলাম যে যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। আর ধলেশ্বরীর কিছু শাখা নদী আছে, দেখো, বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা। বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, আরো আছে করতোয়া। এগুলো হচ্ছে ধলেশ্বরীর শাখা নদী। তাহলে আমরা জানতে পারলাম যে যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, আর ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া। আমাদের কি মনোযোগ দিয়ে এগুলো জানতে হবে, তাহলে যে কোনো প্রশ্ন আসলেই আমরা উত্তর দিতে পারবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানতে পারলাম যে ব্রহ্মপুত্র নদীর একটা ধারাই হচ্ছে আমাদের যমুনা, আবার যমুনার একটা শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, আবার ধলেশ্বরীরও 4টা শাখা নদী আছে, সেগুলো হচ্ছে বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া। কেমন? আত্রাই হলো যমুনার উপনদী। আত্রাই, এটা হচ্ছে যমুনার উপনদী। আত্রাই হলো যমুনার উপনদী। কেমন? এবার দেখো ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কতটুকু? ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে 2897 কিলোমিটার। এটা হচ্ছে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য। আর এর অববাহিকার আয়তন হচ্ছে 5,80,160 বর্গ কিলোমিটার। এই এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদটি প্রবাহিত হচ্ছে। কেমন? ব্রহ্মপুত্র নদটি এই এলাকা জুড়ে প্রবাহিত হচ্ছে। আর বাংলাদেশে অবস্থিত কতটুকু? এই যে 5,80,160 বর্গ কিলোমিটার ব্রহ্মপুত্রের অববাহিকা, এই অববাহিকার মধ্যে বাংলাদেশে অবস্থিত হচ্ছে 44,030 বর্গ কিলোমিটার। 44,030 বর্গ কিলোমিটার। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি, আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদটা বাংলাদেশে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারা একসময় ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো, কিন্তু 1787 সালে একটি ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের তলদেশ উত্থিত হয়, উপরের দিকে উঠে যাওয়ায় সে ব্রহ্মপুত্র নদটি তার পানির ধারণ করা তার পক্ষে সম্ভব না হয়, আরেকটি স্রোতধারা সৃষ্টি হয়। সেই নতুন স্রোতধারাই যমুনা নামে পরিচিত। এই যমুনা নদীটি
নতুন ধারাটি কি কি করেছে, দক্ষিণের গোয়ালন্দা পর্যন্ত যমুনা নামে পরিচিত। যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, আর ধলেশ্বরীর কিছু শাখা নদী আছে। সেই নদীগুলো হলো বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া। আর আত্রাই হচ্ছে যমুনার উপনদী। আর যমুনার উপনদী হচ্ছে আত্রাই। আর ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য আমরা জেনেছি, ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে 2897 কিলোমিটার। 2897 কিলোমিটার। কেমন? এটা হচ্ছে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য। আর এর অববাহিকার আয়তন হচ্ছে 5,80,160 বর্গ কিলোমিটার। আর এর মধ্যে বাংলাদেশে অবস্থিত হচ্ছে 44,030 বর্গ কিলোমিটার। কেমন শিক্ষার্থীরা? তাহলে দেখো, আজকে আমরা কিন্তু ব্রহ্মপুত্রের ধারাটা কিভাবে প্রবাহিত হয়েছে এবং এর বিভিন্ন শাখাগুলো থেকে যে উপনদী, শাখা নদী সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে জানতে পারলাম। দেখো, যেহেতু নদী আমাদের জীবিকার একটা প্রধান অবলম্বন, আমাদের দেশের অনেক মানুষ নদীতে কি করে, নদীতে মাছ ধরে, নদীর উপর নির্ভর করে, নদীর পানি দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই সব নদীর সব কিছুকে কাজে লাগিয়ে যে আমরা উপকৃত হচ্ছি, আমাদের জীবিকা নির্বাহ করছি, সেই নদীগুলো নিয়ে আমাদের কিন্তু জানতে হবে। তাদের ধারাটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা জানতে হবে। আর উৎপত্তি স্থলেই বা কোথায় সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের এই যে প্রাকৃতিক সম্পদ, আমাদের মূল্যবান এই প্রাকৃতিক সম্পদটা সম্পর্কে আমরা অগাধ জ্ঞান লাভ করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা মেঘনা নদী নিয়েও আলোচনা করি। আমরা নিশ্চয়ই ব্রহ্মপুত্র আর যমুনাটা বুঝতে পেরেছি। এবার আমরা মেঘনা নদী নিয়ে আলোচনা করব। মেঘনা, দেখো, মেঘনার উৎপত্তি স্থল হচ্ছে আসামের বরাক নদীর নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়। তাহলে মেঘনা নদী কোথায় উৎপত্তি হয়? আসামের বরাক নদী। কেমন? নাগা মণিপুর অঞ্চলে এটি উৎপন্ন হয়ে এটা কোথায় চলে গেছে? দেখো, সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। কেমন? সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে দেখো, মেঘনা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মেঘনা নদীর উৎপত্তি হয়েছে আসামের বরাক নদী নাগা মণিপুর থেকে উৎপন্ন হয়ে এটি সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীতে গিয়ে মিলিত হয়েছে। কেমন? এর মিলিত ধারা সুনামগঞ্জ অঞ্চলের জেলার আজমিরিগঞ্জের কাছে কালনী নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনার নাম ধারণ করে। তাহলে কালনীটাই মেঘনা নাম ধারণ করে। কেমন? কালনী নদীটাই আমাদের মেঘনা নাম ধারণ করে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। তাহলে ভৈরব বাজার পার হয়ে এইটি কোথায় গিয়ে মিশেছে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারাই মেঘনায় এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে বিস্তৃত মোহনা সৃষ্টি করেছে। তাহলে এই যে মেঘনাটা পদ্মার সাথে কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে এটি পদ্মার সাথে মিলিত হয়ে একটা প্রশস্ত মোহনা সৃষ্টি করেছে। তারপরে এটি কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কেমন? বঙ্গোপসাগরে পতিত হয়েছে মনু, তিতাস, গোমতী, বাউলাই, মেঘনা শাখা নদী।
তাহলে দেখো মেঘনার শাখা নদীগুলো হচ্ছে মনু, তিতাস, গোমতী, বাউলাই, এগুলো হচ্ছে মেঘনার শাখা নদী। তাহলে মেঘনার শাখা নদীগুলো আমরা কি জানতে পারলাম? মনু, তিতাস, গোমতী, বাউলাই, এগুলো হচ্ছে মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। তাহলে দেখো বর্ষার সময় মেঘনা প্রচুর পলিমাটি এনে আমাদের এই দেশটাকে কি করছে? উর্বর করছে, সুজলা সুফলা করছে, কারণ পলিমাটিতে ফসল ভালো জন্মে। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা মেঘনা নদী সম্পর্কেও জানলাম। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম মেঘনা আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে উৎপন্ন হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে এসে মিশেছে। কেমন? তারপরে এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনী নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। কেমন? এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে গিয়ে মিশেছে। তাহলে ভৈরব বাজার পার হয়ে এটি পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারাই মেঘনায় এসে যুক্ত হয়েছে। আর সেখান থেকে কোথায় গিয়েছে? দেখো, চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে বিস্তৃত মোহনা সৃষ্টি করেছে। এই বিস্তৃত মোহনা সৃষ্টি করে এটি গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কেমন? আর দেখো মনু, তিতাস, গোমতী, বাউলাই, এগুলো হচ্ছে মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নদীর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আমাদেরকে কি করছে? প্রচুর প্রাকৃতিক সম্পদ দিচ্ছে, আমাদেরকে মাছ দিচ্ছে, নদীর পানি আমরা ব্যবহার করে কি করছি? চাষাবাদ করছি, কৃষিকাজ করছি, যে পানি ছাড়া চাষ করা সম্ভবই না। আবার এই নদী আমাদেরকে বর্ষার সময়, প্লাবনের সময় প্রচুর পলিমাটি এনে আমাদের জমিগুলোকে আরো উর্বর করছে, আমাদেরকে কি করছে? সুজলা সুফলা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিচ্ছে। তাহলে এই নদীগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। আজকে এই পর্যন্তই। সামনের আরেকটা ক্লাসে তোমাদেরকে অন্য একটা নদী নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।